আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা পৃথিবীতে আমি অনেক জুয়াচোর, মিথ্যেবাদী, জোচ্চোর, মেমো হারাম, জালিয়াত, প্রতারক প্রচুর দেখেছি, কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূস যে কোটার বিরোধিতা থেকে এত এত রক্ত, এত এত প্রাণ, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে সরকারের সরকার পতন এক দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে ধানমন্ডির পুরনো ৩২ নম্বর সড়ক যেটি এখন আর নেই, মানে এই সড়কটির নাম এখন নতুন নম্বর দেওয়া হয়েছে। কত নম্বর দেওয়া হয়েছে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত এবার কি তাহলে বাধ্য হয়ে চাপে পড়ে ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করবেন? আসসালামু আলাইকুম। শেখ হাসিনা সরকার, আওয়ামী লীগ সরকার পালিয়ে যাওয়ার পর বর্তমানে ক্ষমতা আছেন নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আর এই নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে এমন কিছু বাছাই করা ভিডিও ফুটেজ দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই বলছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন, তাহলে সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। তো চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে ধারাবাহিকভাবে দেখে আসি। যে আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে সেনাপ্রধানের কাছে একটা কল আসে যে আপনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশের যদি ল অ্যান্ড অর্ডার আপনি ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে কিংবা জাতিসংঘ থেকে আমরা সেনা পাঠাবো বাংলাদেশে রক্ষা করার জন্য। এবং বাংলাদেশে যে জঙ্গিবাদী হামলা প্রতিনিয়ত হচ্ছে, সংখ্যালঘুদের উপরে যে প্রতিনিয়ত হামলা হচ্ছে, এইটাকে আপনি যদি নিয়ন্ত্রণে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে আমরা সেনা পাঠাতে বাধ্য হব এবং আপনার কিংবা আপনার সেনাদেরকে আমরা বাংলাদেশে যে একদম দীর্ঘ লং টাইম একটা স্যাংশন মেরে দেওয়া হবে মধ্যরাতে ফোন আপনার আমেরিকার কি পেন্টাগন থেকে। ভাবতে পারেন, আমি একটা কথা বলছিলাম যে এই সেনা প্রধান তিনি যদি বাংলাদেশের সার্বভৌমত্ব এবং বাংলাদেশে তিনি যদি শান্তি বজায় না রাখতে পারে তাহলে ভাই বহির্বিশ্ব থেকে একের পর এক কিন্তু চাপ সৃষ্টি করবে। আর এটার জন্য কিংবা এই চাপকে মোকাবেলা করার সক্ষমতা আমাদের আছে। এটার জন্যই আপনার গত 3 থেকে 4 দিন আগে হবে, একটু বেশি হবে মনে হয়, তাই না? তখন কিন্তু সেনাপ্রধান বারবার বলে যে বাংলাদেশের সার্বভৌমত্ব এবং আমাদের মাত্র 30,000 সৈনিক আমরা কিভাবে কন্ট্রোল করব। তিনি একাধিকবার কিন্তু এই কথাটা রিপিট করেন যে আমাদের মাত্র 30,000 সৈনিক, আমরা এটাকে দিয়ে তো বাংলাদেশে শান্তি রক্ষা করতে পারবো না। তার জন্য বাংলাদেশের সমস্ত মানুষকে এগিয়ে আসতে হবে, বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে সবাইকে এগিয়ে আসতে হবে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করার জন্য। এর জন্যই সেনাপ্রধান বারবার তিনি একই কথা বলছেন যে বাংলাদেশের সার্বভৌমত্ব আমাদেরকে রক্ষা করতে হবে। কেন আমেরিকা থেকে যে মধ্যরাতে আপনার কাছে কল আসছে যে আপনি যদি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে না আনতে পারেন তাহলে আমেরিকা থেকে বাংলাদেশে সেনা পাঠাবো? কেন আপনার কি সক্ষমতা নাই? আপনার কি সক্ষমতা নাই? আপনি কি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবেন? আপনাকে পদত্যাগ করার জন্য মধ্যরাতে এই ডক্টর ইউনূস, সুৎখোর ইউনূস আপনাকে মনে করেন ডেকে নিয়ে যায় রিজাইন করার জন্য, আর আপনি আনবেন ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে? বলেন, নাকি আমাদের বাংলাদেশটা রক্ষা করার জন্য লাস্টে আমেরিকা থেকে সৈন্য আসবে? বলেন। আর যদি একবার আমেরিকা থেকে সৈন্য আসে তাহলে এটা কি আমাদের বাংলাদেশের জন্য খুব ভালো কিছু আনবে, অনেক সুনাম বই আনবে? বলেন। তাহলে আমরা বাংলাদেশ কিংবা শেখ মুজিবুর রহমান, প্রেসিডেন্ট শহীদ জিয়া যে বীর মুক্তিযোদ্ধা ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, আলহামদুলিল্লাহ, এই স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশটা রইল কোথায়? স্বাধীন দেশের সার্বভৌমত্বটা আপনি রক্ষা করলেন কোথায়? আপনি তো দেশের সেনাপ্রধান। আমেরিকার পেন্টাগন থেকে মধ্যরাতে আপনার কাছে ফোন আসে যে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য। যদি না পারেন তাহলে কি আমেরিকা থেকে সৈন্য পাঠানো হবে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার কি ফিরিয়ে আনার জন্য? ভাবতে পারেন আপনি? আমি দর্শক বন্ধু, আমি আপনাদেরকে বলতেছি, ভাবতে পারেন আপনারা যে আমাদের বাংলাদেশটা বর্তমান কোথায় আছে? এই জামাতি, হিজবুত তাহরির কিংবা এই যে বাজার আছে জঙ্গিবাদী দলরা, ভাবতে পারে যে এদের জন্য আমাদের দেশটা কোথায় যাচ্ছে? এরা খালি বলতেছে যে ইসলাম ইসলাম। আরে ভাই, ইসলাম ধর্ম মানে কি বলেন?
হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সুন্দর একটা রাষ্ট্র কি পরিচালনা করা। তাহলে আপনারা কি হিংসা করতেছেন না? আপনারা কি একের পর এক বাংলাদেশে দখলবাজিতা, মব জাস্টিস, গণহত্যা চালাচ্ছেন না? চালাচ্ছেন কিনা? তাহলে কি আপনারা ইসলামটাকে, ওই যে গাড়ির জীবনে একটা নাম্বার প্লেট থাকে, ঠিক তেমন ভাবে আপনাদের গলায় আপনারা ইসলাম এই নাম্বার প্লেটটি লাগিয়ে, আর আপনাদের কি বলে এই পিঠ পিছনে হচ্ছে জঙ্গি, হচ্ছে দেশ বিরোধিতা। বুঝতে পারতেছেন? আপনারা কি ওই নাম প্লেটটা লাগায় বাংলাদেশের কি মানুষের সেন্টিমেন্ট নিয়ে আপনারা প্রতিনিয়ত খেলেন, আর আপনারা ইসলামের দোহাই দেন। এখন যদি আমেরিকা থেকে যদি এই ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনার জন্য যদি সেনা বা সেনাবাহিনী পাঠানো হয়, তাহলে আমাদের বাংলাদেশটা কি খুব ভালো থাকবে? বাংলাদেশের সার্বভৌমত্ব থাকবে? স্বাধীন দেশের আপনার সম্মানটা কোথায় রইল বলেন? যারা নাকি বীর মুক্তিযোদ্ধারা কিংবা বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়া, তারা যে দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে, এই স্বাধীনতা কি আর বড় গলায় বলতে পারবেন? পারবেন না তো। তখন আমাদের বাংলাদেশটা কি চলে যাবে আমেরিকার আন্ডারে। বুঝেন আপনি? আপনারা বুঝতে পারেন আমাদের দেশটা কোথায় আছে? আর এই সেনা প্রধান আপনি বা কি করেন বলেন? আপনার ভূমিকাটা কি? আপনার ভূমিকাটা কি? আপনি দেশের একজন সেনা প্রধান ভাই। আপনাকে ডক্টর ইউনূস মধ্যরাতে ডেকে রিজাইন করার জন্য আপনাকে হুমকি দেয়, ধমকি দেয়। আর ওদিকে আমেরিকা থেকে ডিরেক্ট বলতেছে, মধ্যরাতে আপনার কাছে ফোন আসে আমেরিকার পেন্টাগন থেকে, যে আপনি ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনেন বাংলাদেশের, আর আপনি কোনো কাজ করেন না। যেখানে আমেরিকা ডিরেক্ট বলতেছে, আপনি ভয় কিসের? ও আপনাকে তারা মেরে ফেলবে, এটার জন্য আপনার ভয় লাগে? আপনাকে তারা ব্রাশ ফায়ার করে মেরে ফেলবে, এটার জন্য ভয় লাগে? তাহলে আপনার পথ থেকে সরে যান, সরে যান। বাঙালি জাতি কিংবা মুক্তিযুদ্ধে যারা নাকি বিশ্বাস করে, স্বাধীনতা যারা নাকি বিশ্বাস করে, তারা অন্য কোনো কি রাস্তা খুঁজে নিবে। বর্তমান যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে 80% মানুষ আপনার মুখের দিকে তাকিয়ে আছে, রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর দিকে তাকিয়ে আছে। বলেন, আপনাদের ব্যর্থতা যদি একের পর এক এভাবেই ফুটে আসে বা জনগণের মাধ্যমে তুলে ধরেন, তাহলে আসলে যারা নাকি স্বাধীনতায় বিশ্বাস করে তারা কোথায় যাবে বলেন? যাবে কোথায়? এই বিষয়ে সেনাপ্রধান কি একটাবারও কিন্তু মুগ্ধা প্রকাশ করে নাই। তিনি বারবার শুধু বলছে যে আমি কি করব, আমার তো মাত্র 30,000 সৈন্য না, বাংলাদেশের সার্বভৌমত্ব বর্তমান হুমকির মুখে। এটার জন্য আপনি বারবার বলেন কেন? আপনি এই কথাটা বলতেন যে মধ্যরাতে আমেরিকার পেন্টাগন থেকে আপনার কাছে ফোন আসছে, বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার আপনাকে ফিরিয়ে আনার জন্য প্রতিনিয়ত চাপ দিচ্ছে, তাহলে তো হতো। তাহলে দেখতেন যে যারা নাকি বাংলাদেশের সাধারণ জনগণ সবাই আপনার কথা বলতো। আপনি কেন প্রকাশ করলেন না বলেন? কেন আপনি প্রকাশ করলেন না? আপনি যদি প্রকাশ করতেন তাহলে তো আজকে এই দিনটা দেখতে হতো না। আশা করি বাংলাদেশের জনগণও আপনার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা একত্র পোষণ করতো, তাই না? কারণ ভাই, আমেরিকা আইসা আমাদের বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার ফিরিয়ে আনবে মানে কি? আমেরিকার সেনাদের হাতে আমাদের বাংলাদেশটা চলে যাবে। তখন আমাদের বাংলাদেশের পুলিশ প্রশাসন, আইন কানুন কারো কিচ্ছু করা থাকবে না, সবাই গোলাম হয়ে যাবে। আমরা বাঙালি বা বাঙালিত্ব আমরা হারিয়ে ফেলবো ভাই, কিছুই থাকবে না। অতএব দেশটা বাঁচান। কেমন? দেশটা বাঁচান। আপনি একজন বাংলাদেশের সেনাপ্রধান, আপনার ভূমিকা থাকবে রাজার মতো, হিংস্র আপনার সিংহর মতো। আর আপনার ভূমিকা বর্তমান সেই মনে করেন খরগোশের মতো। আর যারা নাকি বনের হায়না কিংবা যারা নাকি বনের হিংস্র প্রাণী, যারা নাকি বনের বিজি সাপ, তারা বর্তমান আপনাকে গর্জন দেখিয়ে ভয় দেখাচ্ছে। আপনি তো বনের সিংহ রাজারে ভাই, আপনার গর্জন দেখে সবাই কেঁপে উঠবে, তা না আপনি নিজেই মনে করেন কাইপা টাইপা মনে করেন অস্থির রে ভাই। তাহলে আপনার পথ থেকে সরে যান। বুঝতে পারছেন? আপনার পথ থেকে আপনি সরে যান। আমরা অন্য কাউকে খুঁজে নিব বা অন্য কোনো রাস্তা আমরা খুঁজে নিব। বর্তমান আমাদের বাংলাদেশের সার্বভৌমত্ব মনে করেন হুমকির মুখে। আমরা এটা দেখতে পারবো না রে ভাই। কারণ এই দেশটা স্বাধীন হয়েছে অনেক কষ্টের বিনিময়ে পাইছি, দেশটা এমনি এমনি আসে নাই। যাই হোক দর্শক বন্ধুরা, আমি আসলে ব্যক্তিগতভাবে কিছু বলতে যাচ্ছি না, শুধু একটা কথাই বলতে চাই যে এই সেনা প্রধান তিনি যদি ভাই শক্তভাবে বা শক্ত ভূমিকায় তিনি যদি এখন পর্যন্ত না যায়, তাহলে আমাদের বাঙালিত্ব কিংবা বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। আপনার একদম দফা রফা হয়ে যাবে। মানে এই জঙ্গিবাদী কিছু আছে না, জামাত শিবির, জামাত, হিজবুত তাহিরি, এরা তো জঙ্গি। এরা মনে করেন আপনার কি বলে এই তালেবান রাষ্ট্র বানাতে চায়। লাস্টে এদের কারণে আপনার বাংলাদেশের সাধারণ জনগণ প্রাণ হারাবে। এদের কারণে আমেরিকার সাথে মনে করেন এরা যুদ্ধ করবে। দেখে নিয়েন আপনি। যদি মনে করেন সেনা প্রধান এটা প্রকাশ করতো, আমার মনে হয় ভাই মনটা কয়, যদি প্রকাশ করতো তখন ওই হিজবুত তাহিরি, জামাত, তারা বলতো যে আমরা আল্লাহু আকবার ই দিয়ে আমরা সামনে যাব, আমরা সামনে যাব। তারা ইসলামকে বিক্রি করে খায়। এদের কারণে যে বাংলাদেশের হাজার হাজার প্রাণ হারাবে, এটা কি চিন্তা ভাবনা করে? তারা করে না। তাই বলবো যে আপনার যুদ্ধ করে কোনো দেশ কখনোই এই যুগে আইসা ভাই অন্তত স্বাধীন করা যায় না। একটা দেশকে চালাতে হলে সমস্ত দেশের সাথে
আপনার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে বা বাংলাদেশে কিংবা যে দেশের হোক সেই দেশের জনগণদের দিকে তাকিয়ে, সেই দেশের উন্নয়ন এবং ভালো মন্দের দিকে তাকিয়ে হলেও সমস্ত দেশের কথা মেনে বা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে বজায় রেখে আমাদের চলতে হবে। আর যদি না পারি, কিংবা এই হিজবুত তাহরি, এই জামাত শিবির জঙ্গিবাদীদের কথা যদি প্রতিনিয়ত সেনা প্রধান শুনে বা আইন শৃঙ্খলা বাহিনী যদি একের পর এক জি হুজুর করে মানা শুরু করে, তাহলে বাংলাদেশ শেষ, বাংলাদেশের সার্বভৌমত্ব শেষ। যাই হোক দর্শক বন্ধুরা, আমি ধানমন্ডির পুরনো 32 নম্বর সড়ক, যেটি এখন আর নেই, মানে এই সড়কটির নাম এখন নতুন নম্বর দেওয়া হয়েছে। কত নম্বর দেওয়া হয়েছে আমরা জানি না, কিন্তু এখনো পর্যন্ত সবাই ওটাকে 32 নম্বর সড়ক হিসেবে জানে। দ্বিতীয়ত, ওই সড়কে যে বঙ্গবন্ধুর বাসভবন, ওই বাসভবনটিকেও সবাই 32 নম্বর হিসেবেই জানে। ওই বাড়ির নম্বর কত আমি জানি না। সড়কের নাম 32, যেটি পাল্টানো হয়েছে, কিন্তু তারপর লোকজন সেটাকে 32 নম্বর বলবে। নতুন পুরনো কোনো ব্যাপার নয়, সড়কের নাম 32। দ্বিতীয়ত, ওই বাড়িতে মানে ওই সড়কে অনেকগুলো বাড়ি রয়েছে এবং নিঃসন্দেহে প্রত্যেকটা বাড়ি আলাদা আলাদা হোল্ডিং নম্বর আছে। আর বঙ্গবন্ধুর যে বাড়িটি, সেই বাড়িটির একটা হোল্ডিং নম্বর আছে, কিন্তু লোকজন সেই হোল্ডিং নম্বর জানে না, জানার চেষ্টাও করে না। ওই বাড়িটিকেই বলা হয় 32 নম্বর। এখন পুরো ধানমন্ডি 32 নম্বর হিসেবে পরিচিত। তারপরে পুরো 32 নম্বরটি বঙ্গবন্ধু ভবন হিসেবে পরিচিত, আর বঙ্গবন্ধু ভবনটি 32-এর মধ্যে একাকার হয়ে গেছে। সেই 32 নম্বর সড়কে যে বঙ্গবন্ধু ভবনটি, এটি জনগণ, ছাত্র জনতা যারা জুলাই আগস্ট বিপ্লব করেছে, তারা রাগে, ক্রোধে, ক্ষোভে এটাকে মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছে। ন্যায় অন্যায় বড় বিষয় নয়, বিষয়টা হলো যে তাদের রাগ হয়েছে, ক্রোধ হয়েছে, এবং সেই রাগ এবং ক্রোধের যথেষ্ট কারণ আছে। এটি কতটা আইনগতভাবে বৈধ, কতটা অবৈধ, কতটা সঠিক বেঠিক সে প্রশ্ন নয়। তারা যে রাগ হয়েছে সে রাগের কারণ আছে। এর কারণ হলো 2009 থেকে একেবারে টানা 2024 পর্যন্ত শেখ হাসিনার যে শাসন চলেছে, তার মধ্যে তিনটি নির্বাচন, 14, 18, 24 খুবই বিতর্কিত, অমানবিক, নিষ্ঠুর নির্বাচন করে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। তিনি অনেক ভালো ভালো কাজ করেছেন, উন্নয়ন করেছেন, কিন্তু তার সঙ্গে সঙ্গে তার মন্দ কাজের যে পরিধি, এই পরিধির কোনো সীমা এবং পরিসীমা নেই। তিনি অনেকের কাছে যাকে বলা হয় আদরণীয়, সম্মানিত, ভালোবাসার পাত্রী, কিন্তু অ্যাট দ্য সেম টাইম বহু সংখ্যক মানুষের কাছে তিনি মূর্তিমান আতঙ্ক, শেখ হাসিনা। তো এই যে তার যে মূর্তিমান আতঙ্ক, এটা শেখ হাসিনা এখনো পর্যন্ত বুঝতে পারেননি। তার আপনজন তারাও বুঝতে পারছেন না, অনুধাবন করছেন না, তার আগের ভাষায় কথা বলছেন। ফলে শেখ হাসিনার পতনের পর তার একটি ভাষণ দেওয়াকে কেন্দ্র করে জনগণ বিক্ষুব্ধ হয়ে ওঠে এবং সেই বিক্ষুব্ধতার ফলে এই 32 নম্বরের বাড়িটি, বঙ্গবন্ধু ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং হুমকি দেওয়া হয় যে এই ধরনের ভাষণ বা এই ধরনের উস্কানিমূলক কোনো বক্তব্য যদি আবার দেওয়া হয়, তাহলে টুঙ্গিপাড়াতে যে বঙ্গবন্ধুর মাজার রয়েছে, বঙ্গবন্ধুর গ্রামের বাড়ি রয়েছে, এবং ওখানে শেখ হাসিনার একটা আবাস করা হয়েছে নতুন, একটা উনি রিটায়ার্ড করার পর সেখানে থাকবেন। আমি দেখে আসছি সেই বাড়িটি, চমৎকার একটা সুন্দর বাড়ি, সেই বাড়িও হয়তো ভেঙে ফেলা হবে, এইরকম হুমকি দেওয়া হয়েছে। তো সেই হুমকিতে শেখ হাসিনা দমেননি, তিনি তার কথা বলে যাচ্ছেন। আর ছাত্র জনতাও যে কোনো কারণে হোক আগের মতো আর রাগ হতে পারছেন না। ফলে তারা তাদের যে ক্রোধ 32 নম্বরে মিটিয়েছেন, এই ক্রোধ তারা বাড়িয়ে বা এটাকে আরও এক্সটেন্ড করে তারা পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া গিয়ে সেই ক্রোধ ঝেড়ে আসবেন। এখনো পর্যন্ত তার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না। এখন এই 32 নম্বর ভাঙার পরে অনেক দিন চলে গেছে, কিন্তু আমরা কোনো অবস্থাতেই আমাদের দৈনন্দিন জীবনে আলাপ আলোচনায় 32 নম্বরকে আমরা বাদ দিতে পারছি না। ওখানে এখন কিচ্ছু নেই, কিন্তু সেখানে সেই ধ্বংসস্তূপকে পাহারা দিতে হচ্ছে এবং বহু সংখ্যক লোক সেখানে যাচ্ছে, কেউ দেখতে যাচ্ছে, কেউ এক টুকরা ইট আনতে যাচ্ছে নিজের বাড়িতে বঙ্গবন্ধুর স্মৃতিকে সংরক্ষণ করার জন্য। অনেকে গিয়ে সেখানে কান্নাকাটি করছেন, অনেকে গিয়ে সেখানে ছবি তুলছেন, অনেকে অভিশাপ দিচ্ছেন এবং অনেকে নিরাপদ দূরত্বে, যাদের একটু সাহস কম, তারা লেকের
ওপারে দাঁড়িয়ে কিংবা আরো একটু নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ওই দৃশ্য দেখছেন, আর মনের মধ্যে যেভাবে যত বিশ্রী রকম গালাগাল আসে, অভিশাপ আসে, বিষোদ্গার আসে, সেই জিনিসগুলো তারা করে যাচ্ছেন। আর এই সকল ঘটনা যখন ঘটতে থাকে তখন কোনো অবস্থাতেই যাকে বলা হয় এই বিষয়গুলো জাতীয় রাজনীতি থেকে এগুলোকে বাদ দেওয়া যায় না। আমি 32 নম্বর বাড়ির তুলনায় কোটি কোটি, মানে আমার ব্যক্তিগত বঙ্গবন্ধুর তুলনায় আমি বঙ্গবন্ধু একটা পশমের উপযুক্ত নই, কিন্তু আওয়ামী লীগ আমার একটা বাড়ি ভেঙে দিয়েছে। তো এখন যেটা ভাবি সেটা হলো যে আমাদের গলাচিপাতে উলানিয়া বাজারে আমার যে বাড়িটি ছিল, সেই বাড়িটিকে সবাই এমপির বাড়ি হিসেবে আখ্যায়িত করত। এখন ওখানে আরো অনেক এমপি আছেন, স্বাধীনতার পরে অনেক এমপি হয়েছেন, কিন্তু এমপির বাড়ি বলতে গোলাম মোল্লা রনির উলানিয়া বাড়িটাকেই মানুষ বুঝতো। যে কোনো জায়গায় বলতো কোথায় যাচ্ছ, এমপির বাড়িতে যাচ্ছি, কোথায় আছো, এমপির বাড়ির সামনে আছি। তো এটা বিনা ভোটের এমপি যে হয়েছিল তাদের জন্য এটা একটা খুব কষ্টের বিষয় ছিল। দ্বিতীয়ত আমাকে দমন করার, আমাকে মোরালি দুর্বল করার জন্য শেখ হাসিনার হয়তো চেষ্টা ছিল, তদবির ছিল, এই জন্য আমার বাড়িটাকে ঠিক এইভাবেই বা এর চেয়ে নির্মমভাবে ভেঙে দেওয়া হয়েছে। তো ভাঙার ফলে সেই জায়গাটিকে এখনো লোকজন কিন্তু এমপির বাড়ি বলে। বাড়ি নেই, খালি জায়গা, লোকজন সেখানে আসে, দেখতে আসে এবং দাঁড়িয়ে ছবি তুলে গালাগাল করে যারা এই কাজ করেছে, অভিশাপ দেয়। এবং কেউ যদি জিজ্ঞাসা করে এই কোথায় আছো, বলে আমি এখন এমপির বাড়ির সামনে আছি, কিন্তু ওখানে কিন্তু বাড়ি নেই। তা আমার মতে একটা ক্ষুদ্র মানুষের ক্ষেত্রে যদি এই ঘটনা ঘটে, ক্ষুদ্র একটা এলাকাতে 32 নম্বরের ক্ষেত্রে এটা কত লক্ষ কোটি গুণ বেশি পরিমাণে ঘটতে পারে একবার বোঝার চেষ্টা করি। তো আমি নির্বাচন এলাকায় যাই না, অনেকদিন যাই না, সে 18 সনে নির্বাচন করে আসছি, এরপরে আর যাইনি। কিন্তু কোনো অবস্থাতেই ওখানে যারা মাঠে যাচ্ছেন, প্রতি সপ্তাহে যাচ্ছেন, এমপি হতে চাচ্ছেন, আমি কিন্তু এমপি হতে চাইও না, আগামীতে ইলেকশন করবো কিনা 1%-এর সম্ভাবনা নাই, নমিনেশন চাইবো কিনা তারও কোনো সম্ভাবনা নাই, আমি আমার মতো আছি। কিন্তু ওই যে এমপির বাড়ি বা সাধারণ মানুষ আলাপ আলোচনা আসলে শুধুমাত্র যে আমার কথা বলে, আর এখানে যারা মাঠে এখন যারা আছে তাদেরকে ভীষণ রকমভাবে বিক্ষুব্ধ। এবং তারা যদি পারতো এখন ওই পুরো মানে যে আমার যে এলাকাটি, এই এলাকাটাকে যদি সমুদ্রের সঙ্গে মিশিয়ে দিতে পারতো, ফেনার সঙ্গে মিশিয়ে দিতে পারতো, তাদের রাগ খুব মিটে যেত। এর কারণ হলো এমপির বাড়ি বন্ধ করা যায়নি। একইভাবে 32 নম্বর ভেঙে ফেলা হয়েছে, কিন্তু 32 নম্বরটি মানুষের হৃদয় থেকে মুছে ফেলা যায়নি। 32 নম্বরের বাড়িটি গুড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু ওই বাড়ির যে স্মৃতি, ওই বাড়ির যে আবয়ব, ওটি মানুষের মন থেকে মুছে দেওয়া যায়নি। ওই বাড়ির যে স্ট্রাকচার যারা একবার দেখেছে, প্রত্যেকটা মানুষের হৃদয়ে পোর্ট্রেট হিসাবে ওটা পার্মানেন্ট হয়ে গেছে। যে কোনো পবিত্র ভূমির মতো, যে কোনো যাকে বলা হয় প্রকৃতির অপার লীলা, আপনি যেমন টিয়া পাখি, দোয়েল, শ্যামা, তারপরে শেষে আকাশ, বাতাস, চন্দ্র, সূর্য, তারকা ইত্যাদিকে আপনি যেভাবে মনের মধ্যে ধারণ করেন, চাঁদ বলার সাথে সাথে 1 মিনিটের মধ্যে আপনার হৃদয়ে চাঁদের একটা ছবি চলে আসে। তদ্রূপ 32 নম্বর বলার সঙ্গে সঙ্গেই বঙ্গবন্ধুর যে বাড়িটি, ওই দোতলা বাড়িটি, সেই স্মৃতি চলে আসে। 1 2 নম্বর হলো যে ওই বারান্দায় দাঁড়িয়ে, বঙ্গবন্ধু ভবনের বারান্দায় দাঁড়িয়ে, দোতলায় দাঁড়িয়ে যারা বঙ্গবন্ধুকে দেখেছেন তাদের শুধু বাড়ির স্মৃতি নয়, ওই বঙ্গবন্ধুর স্মৃতি চলে আসে, যেটি আগে এই বাড়ি ভাঙার আগে আসতো না, এখন বারবার আসছে। যারা ওই বাড়ির নিচতলাতে সামনের লনে শেখ হাসিনাকে বসতে দেখেছেন, তার সঙ্গে কথা বলেছেন, তারা শেখ হাসিনাকে স্মরণ করছেন। ওই বাড়ির দোতলায় যারা ডাইনিং টেবিলে গিয়েছেন, বেগম মুজিবের সঙ্গে যারা কথা বলেছেন, খাবার টেবিলে খাবার খেয়েছেন, তারা ওই দৃশ্য মনে করছেন, কাঁদছেন। আবার এই সকল দৃশ্য যারা বইতে লিখে গেছেন, শত শত নয়, হাজার হাজার বইতে ওই বঙ্গবন্ধু ভবনের যে কাহিনী, ওখানে কিভাবে খেয়েছে, ওখানে কিভাবে শুয়েছে, ওখানে বঙ্গবন্ধুর বেডরুমের দৃশ্য, ওই বাড়ির কোনো প্রাইভেসি নেই, শুধুমাত্র বাথরুমের ছবিগুলো ছাড়া ওই বাড়ির রান্নাঘর থেকে শুরু করে প্রতিটি রুমের দৃশ্য। তিনি লুঙ্গি পরে শেখ রাসেলকে বুকে জড়িয়ে ধরে আছেন, শেখ রেহানা, শেখ হাসিনা পাশে বসে আছে, দাঁড়িয়ে আছে, শেখ কামাল আছে, জামাল আছে। ওই ছবিগুলো মানুষ এখন এই 32 নম্বর ভাঙার পরে তাদের মানসপটে স্থান দিয়েছে, এবং স্থান দিয়ে তারা এগুলোকে পোর্ট্রেট বানিয়ে নিয়েছে। দ্বিতীয়ত, ওই বাড়িকে কেন্দ্র করে যে ইতিহাস রচিত হয়েছে, ওই বাড়ি যেদিন তৈরি হয়েছে সেদিন থেকে ওখানে 6 দফা হয়েছে, ওখানে কোনো
অভ্যুত্থানের 69 গণ অভ্যুত্থান হয়েছে, ওখানে মুক্তিযুদ্ধের পরিকল্পনা হয়েছে, ওখানে তাজউদ্দিন সাহেব গিয়েছেন, ওখানে জাতীয় চার নেতা গিয়েছেন, মাওলানা ভাসানী গিয়েছেন, তারপরে ওখানে পুলিশ ডিউটি করেছে, মিলিটারি ডিউটি করেছে, ওখানে 75 15ই আগস্ট হয়েছে, ওখানে বঙ্গবন্ধুর লাশ পড়েছিল। এই সকল ছবিগুলো, দৃশ্যগুলো মানে 32 নম্বরের 100টি নয়, লক্ষটি নয়, কোটি কোটি রেপ্লিকা। এটা ভবনের রেপ্লিকা। ওখানে যে সকল দৃশ্য ছবি আকারে বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে সেগুলো রেপ্লিকা। কোনো রকম ইনভেস্টমেন্ট ছাড়া কোটি কোটি মানুষের হৃদয়ের মধ্যে এটি সিলসাপুর মারা হয়ে গেছে। এবং অবাক করার ব্যাপার হলো যে এরকম ঘটনা যখন ঘটে, এগুলো আবার করে কি পরবর্তী জেনারেশনে এটা ভাইরাসের মধ্যে ছড়িয়ে যায়। যেমন ধরুন আপনার হৃদয়ে সেই 32 নম্বরের একটা স্মৃতি পোর্ট্রেট আকারে আছে। আপনি কোনোদিন ওখানে গিয়ে কোনোদিন হয়তো হেমায়েতুল্লাহ আলমগীরের সঙ্গে কথা বলেছেন, ছাত্রলীগের কোনো নেতার সঙ্গে কথা বলেছেন, বা ওখানে গিয়ে শেখ হাসিনার সঙ্গে কথা বলেছেন, বঙ্গবন্ধুর সঙ্গে কথা বলেছেন, শেখ কামালের সঙ্গে আড্ডা দিয়েছেন। এখন এটা আপনার হৃদয়ের মধ্যে আছে, আপনি ধারণ করেন। তো এরপরে আপনার সন্তান সন্ততি হলো, হওয়ার পর আপনি হয়তো কোনো কারণে সন্তান সন্ততিকে সেই কথা বলেনও নি, কিন্তু এরকম কোনো একটা দৃশ্য যদি আপনার সন্তানেরা দেখে, আপনি মারা গেছেন, মারা যাওয়ার পর কোথাও এরকম একটা ছবি দেখে, ওই ভবনের একটা ছবি দেখে, বা ওই 32 নম্বর নামটি শুনে সঙ্গে সঙ্গে জেনেটিক্যালি ওই আপনার ভিতরে যে পোর্ট্রেটটা ছিল ওটা তার ভিতরে ট্রান্সফার হয়ে যায়, অটো ট্রান্সফার হয়ে যায়। এবং এটা আপনি এখন চিন্তা করেন iCloud-এ আপনি যেভাবে বা গুগলে আপনার যে তথ্যগুলো আপনি সংরক্ষণ করে রাখেন, ফলে একটা ডিভাইস আপনার চলে যায়, আপনি শুধু পাসওয়ার্ড দেওয়ার সঙ্গে সঙ্গেই অন্য নতুন ডিভাইসে আপনার সকল তথ্যগুলো চলে আসে। তো তদ্রূপ মানুষের হৃদয়ের মধ্যে যে বেদনা থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, ক্রোধ থাকে, যা কিছু থাকে, এটা পরবর্তী জেনারেশনে এরকম একটা দুটো পাসওয়ার্ডের মাধ্যমে সেটা অটো ট্রান্সমিট হয়ে যায়। এবং এই কারণে আমরা এখনও হযরত মুসাকে ভালোবাসি, হযরত ঈসাকে ভালোবাসি, ইমাম মাহাদির কথা কল্পনা করি, আল্লাহ রাসূলকে ভালোবাসি, মক্কাকে ভালোবাসি, মদিনাকে ভালোবাসি, মদিনার খেজুর গাছের কথা শুনে চোখের পানি ফেলি। এগুলো সবই এই জেনেটিক কারবার। এখন এই 32 নম্বর নিয়ে এই বাড়িটা ভেঙে দেওয়ার পরে এরকম একটা জেনেটিক বিপ্লব কিন্তু এই জেনজিরা, আমরা যারা মানে এই যুগে বিপ্লবীদেরকে জেনারেশন জি বলে, জেনজি। তো জেনজিরা এরকম একটা বিপ্লব নিজেদের জ্ঞাতসারে হোক অজ্ঞাতসারে হোক এরকম একটা জেনেটিক ইঞ্জিনিয়ারিং রেভলিউশন ঘটিয়ে দিয়েছে 32 নম্বরকে কেন্দ্র করে, যার পুরো বেনিফিট 100% বেনিফিট শেখ হাসিনা আওয়ামী লীগের ঝুলিতে জড়ো হয়েছে। এবং এটি এফডিআর আকারে, ব্যাংকে যেভাবে এফডিআর বাড়তে থাকে, অ্যাজ এ এফডিআর আকারে এই জিনিসগুলো সেখানে সঞ্চয় হচ্ছে, সুদে আসলে এগুলো বাড়ছে এবং সময় মতো এগুলো। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও পড়েছেন, মনোযোগ সহকারে দেখেছেন। নোবেলজয়ী অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকালে আজকে সারা বাংলাদেশে যেসব বাছাই করা চাঞ্চল্যকর ভিডিও ফুটেজ আছে তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। চলুন আমরা এই বিষয়ে আর একটা ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি। পৃথিবীতে আমি অনেক জুয়াচোর, মিথ্যেবাদী, জোচ্চোর, নেমো হারাম, জালিয়াত, প্রতারক প্রচুর দেখেছি, কিন্তু আমাদের মোহাম্মদ ইউনূসের মতো এমন নির্লজ্জ, এমন প্রতারক, এমন জোচ্চোর, তাকে অভিধানের বাইরে এমন এমন সমস্ত কাজ উনি করে বেরিয়েছেন। এখন খুব চাপ, বিরাট চাপ। এখন এই চাপ থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি ছটফট করছেন। তিনি প্রথমে কি বলেছিলেন? ভারত হচ্ছে আমাদের 1 নম্বর শত্রু, ভারত যদি আমাদের ডিস্টার্ব করে তাহলে পরে ভারত ডিস্টার্ব হয়ে যাবে, আমরা ডিস্টেবিলাইজ করে দেব। তারপর 7 সিস্টারের হুমকি আপনারা সবাই জানেন, সেই ভিডিও জানেন। সম্প্রতি তিনি একটু উল্টো সুর গাইতে লেগেছেন। তিনি বুঝতে পারছেন চারদিকের হাওয়া খুব খারাপ, যে কোনো সময়, যে কোনো তীর, যে কোনো সময়, যে কোনো দিক দিয়ে তার দিকে ধাবিত হবে। এবং তিনি সাঁতার ঢাল নেই, তরোয়াল নেই, তিনি এখন নিধিরাম সর্দার হয়ে গিয়েছেন। যে ছাত্রদের জোরে তিনি একদিন ওই সিংহাসনে বসে
এখন বড় বড় বক্তৃতা ছেড়েছিলেন না, সেই ছাত্ররা বুঝে গিয়েছে যে এই মানুষটা হচ্ছে একেবারে ক্ষমতা ধরে রাখার মানুষ, লোভী এবং প্রতারক, মিথ্যেবাদী। বলে এনার সঙ্গে থাকলে পরে জীবনে আমরা কিছু করতে পারবো না। ফলে তারা একে একে সব বেরিয়ে গিয়ে তারা একটা দল করেছে, সে জামাতের টিম হোক আর বি টিম হোক আর যাই হোক না কেন, একটা রাজনৈতিক দল করেছে। কটা ভোট পাবে না পাবে সেটা পরের ব্যাপার, কিন্তু ধীরে ধীরে উনি তো একলা হয়ে যাচ্ছেন। উনি বুঝতে পারছেন যে আমার সাথে আর কেউ নেই। এখন আমি বহুদিন আগে থেকে যেটা বলে আসছি, জ পলায়তি সজীবতি, সংস্কৃত একটা কথা আছে যে পালাবে সে বাঁচবে। এখন আমার কথা, গরিবের কথা বাসি হলেও সত্যি হয়েছে। তিনি এখন পালাবার পথ চাইছেন, বের করতে চাইছেন। এখন মোদিজি সম্পর্কে, ভারত সম্পর্কে তার আর কোনো অনীহা নেই। তিনি মানে একেবারে ধোয়া তুলসী পাতা হয়ে গেছেন। তিনি বলছে আমি কোনোদিন ভারত সম্পর্কে কিচ্ছু বলিনি। ভারত সম্পর্কে আমার ধারণা বরাবর উচ্চ ধারণা। ভারতের সঙ্গে আমরা একটা স্থিতিশীল সম্পর্ক চাই। অথচ কিছুদিন আগে পর্যন্ত তিনি ভারত নিয়ে একেবারে বিষোদ্গার করেছিলেন। আমি 2-3টে ভিডিও না পর পর এই মিথ্যেবাদীটার ভিডিও আমি আপনাকে জুড়ে দিচ্ছি, আপনারা দেখুন। তারপরেতে আমি দেখাবো যে উনি ভারত সম্পর্কে কি কি বলেছিলেন। উনি তো সব বলেন যে এগুলো হচ্ছে প্রচার, মিডিয়ার প্রচার, কিছু ভুল বোঝাবুঝি, কিছু মিডিয়ার প্রচার। তা ওনার যে মুখনিসৃত বাণীগুলো সমস্ত জায়গায় যে রেকর্ড হয়ে রয়েছে, সেগুলো উনি বুঝবেন কি করে? সব তো সোশ্যাল মিডিয়া মারফত তো সব ছড়িয়ে গিয়েছে। উনি এখন ওনার কাছে যা আছে মালপত্র, সেগুলোকে সমস্ত উনি ডিলিট করতে শুরু করেছেন। কিন্তু যেগুলো ছড়িয়ে গিয়েছে লোকের মোবাইলে রয়েছে, আমাদের মোবাইলে রয়েছে, ওগুলোকে উনি ডিলিট করবেন কি করে? ওগুলো তো ডিলিট করতে পারবেন না। তাহলে এখন কি উপায়? এখন ভারতের শরণাপন্ন হন। তাহলে ভারতের শরণাপন্ন হতে গেলে এখন কি করতে হবে সেইটা উনি একটা ছোট নিদর্শন একটা জারি করেছেন। একটা ছোট ফিলার ভারতবর্ষকে পাঠিয়েছেন। আমি যেটা বলছিলাম না, ভারতবর্ষের সঙ্গে উনি সম্পর্ক স্থাপনের চেষ্টা করছেন, একটা ফিলার পাঠাচ্ছেন, সেই ফিলারটা উনি পাঠিয়েছেন। সেই প্রসঙ্গে আসছি। আগে ভিডিওটা দেখুন। এই জোচ্চোরটা 2 দিন আগে পর্যন্ত কি বলেছিল, মানে ভারত সম্পর্কে তার একটা উচ্চ ধারণা, ভারত সম্পর্কে তার একটা যে প্রশংসার যে সমস্ত বাণী, সেইগুলো এখন উনি কি বলছেন সেটা আগে দেখুন, পরে আমি দেখাবো উনি কি বলেছেন। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কের একটি অবনতি দেখা গেছে। এখন দুই দেশের সম্পর্ক এখন কোন পর্যায়ে আছে? খুবই ভালো। আমাদের সম্পর্কের কোনো অবনতি হয় না। আমি যেভাবে ব্যাখ্যা করে এসেছি, আমাদের সম্পর্ক সবসময় ভালো থাকবে, এখনো ভালো আছে, ভবিষ্যতেও ভালো থাকবে। বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো না থেকে উপায় নেই। আমাদের সম্পর্ক এত ঘনিষ্ঠ, আমাদের পরস্পরের উপর নির্ভরশীলতা এত বেশি, এবং আমাদের ঐতিহাসিকভাবে, রাজনৈতিকভাবে, আমাদের অর্থনৈতিকভাবে আমাদের সম্পর্ক এত ক্লোজ সম্পর্ক, সেটার থেকে আমরা বিচ্যুত হতে পারবো না। তবে মাঝখানে কিছু কিছু দ্বন্দ্ব দেখা দিয়েছে, আমি হচ্ছে মেঘ দেখা দিয়েছে। এই মেঘগুলো মোটামুটি এসছে অপপ্রচার থেকে। অপপ্রচারের সূত্র কারা সেটা অন্যরা বিচার করবে, কিন্তু এই অপপ্রচারের ফলে আমাদের সঙ্গে একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে। দুই পাশে দুই মহাশক্তি আমাদের, ভারত আর চীন, তারা দ্রুত গতিতে এগিয়ে যাবে। আমরা যেহেতু মাঝখানে আছি, আমাদেরকে ফেলে যেতে পারবে, তাদের বাতাসে আমরা উঠতে থাকবো। সেই থেকেই আমার বদ্ধমূল ধারণা বাংলাদেশের ভবিষ্যৎ অতি চমৎকার, তার অবস্থানের কারণে। তাহলে এগুলো হলো সমস্ত হচ্ছে মিডিয়ার প্রচার। উনি কিছু বলেননি, উনি বরাবরই এই সমস্ত ভালো ভালো কথা বলে গেছেন, তাই তো? এই ভালো ভালো কথা বলার আগে তিনি ফ্রান্সে কি বক্তৃতাটা দিয়েছিলেন, প্লেন থেকে নেমে ঢাকা এয়ারপোর্টে তিনি কি বক্তৃতা দিয়েছিলেন, তিনি তো সবাই সেটা জানে, সবাই সেটা শুনেছে এবং সবাই সেটা রেকর্ডও করে রেখে দিয়েছে। এখন উনি কজনের মুখ চাপা দেবেন? উনি কি একটা এনডিটিভি, আমাদের এনডিটিভি একটা করেছিল, ইন্টারভিউ নিয়েছিল। সেই এনডিটিভির ইন্টারভিউতে তিনি কি বলেছেন সেটা একবার শুনে নিন আপনারা। এই এনডিটিভির ইন্টারভিউতে উনি বলেছেন, আমরা বলিনি। From an Indian standpoint, since I'm here in New Delhi, could it not have a regional spillover?
very much. That's what I've been talking to every single interview that I give. If you destabilize Bangladesh, it will spill over all around Bangladesh, including Myanmar and Seven Sisters and West Bengal, everywhere. That's why I was very happy that Mamata Banerjee came out with a statement that will open door, because he has to accept those people who are coming out of Bangladesh. Because if it continued months and months, this is what exactly happened. Then not only they will spill over, they will bring their anger to all these places where they go, and they will make those their places to attack Bangladesh. Unless Bangladesh is a democratically run country, peaceful country, nobody will be in peace. If Bangladesh is in trouble, everybody will be in trouble. এবার সব বিপ্লব মাথায় উঠে গেছে, চারপাশটা ফাঁকা হয়ে গেছে। এবার বুঝতে পারছেন যে আমার অবস্থা খুব খারাপ, আমাকে তো শুলে খাড়া করে দেবে। আমি গতকালকে যেটা বলেছি, একদম বংশদণ্ড একবারে জায়গা মতো লাগিয়ে পুরো খাড়া করে দেবে, তার ব্যবস্থা করা হচ্ছে। তা সেই ব্যবস্থা থেকে মুক্তি পেতে এখন একটা ফিলার পাঠাচ্ছেন। 11 জনের বাংলাদেশি দলকে কলকাতায় পাঠাবে ইউনূসের সরকার। বিলাসবহুল হোটেলে হবে বৈঠক। গঙ্গা ও তিস্তা চুক্তি নিয়ে আলোচনা করতে ভারতে আসছে ভারতের 11 সদস্যের প্রতিনিধি দল। রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের সেচ মন্ত্রকের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা থাকবেন সেই দলে। সব মিলিয়ে ভারতের 5 দিনের সফরে আসছে বাংলাদেশি দলটি। এই সফরকালে কলকাতা এবং ফারাক্কাতে যাওয়ার কথা বাংলাদেশের দলটির। এই নিয়ে দিল্লি থেকে নবান্নকে বার্তা পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। উল্লেখ্য, ভারত ও বাংলাদেশের মধ্যে 1996 সালে জল চুক্তি হয়েছিল। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। এদিকে 2024 সালে ভারত সফরে এসেও গঙ্গা চুক্তি নিয়ে আলোচনা করে গিয়েছিলেন শেখ হাসিনা। এরপরে অবশ্য সেই দেশের মসনদে বসেছেন মোহাম্মদ ইউনূস। এই আবহে পরবর্তী সরকার এ ব্যাপারে কি অবস্থান নেয় তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। রিপোর্ট অনুযায়ী 3 মার্চ সোমবার বাংলাদেশের সেচ ও মন্ত্রকের প্রতিনিধি দল কলকাতায় পৌঁছানোর পর ওই দিনই ট্রেনে ফারাক্কা যাবে। 5 মার্চ তারা ফারাক্কার জল সংক্রান্ত পরিসংখ্যান খতিয়ে দেখবেন বলে দাবি করা হয়েছে। তার আগে 4 মার্চের কর্মসূচি অবশ্য এখনো চূড়ান্ত হয়নি। 6-7 মার্চ কলকাতার হায়াত হোটেলে দুই দেশের প্রতিনিধিদের বৈঠক হবে। এই যে বৈঠকটা না, এটা কিন্তু ভারতবর্ষ অনেক আগে একটা ঠিক করেছিল। তখন বাংলাদেশে সবে আমাদের ইউনূস সরকার তখন সবে দায়িত্ব নিয়েছে। তখন বলেছিলেন না, আমরা যাবো না, ভারতের কোলে আমরা বসুন না, ভারত আমাদের লয়া খেলতে চায়, আমরা বাংলাদেশকে ভারতের হাতে বিক্রি করব না। শেখ হাসিনা বিক্রি করে দিয়েছে। ওই আওয়াজগুলো না গদিতে বসার বাইরে বলা যায়। গদিতে বসলে না তখন বোঝা যায় যে পার্শ্ববর্তী একটা বড় দেশের সঙ্গে সম্পর্ক রাখা কতটা জরুরি। এবার সেই তো বাংলাদেশকে ভারতের পায়ে এসে পড়তে হলো, তাহলে থুতু চাটতে হচ্ছে। তখন বলেছিলেন না আমরা যাব না, তাহলে আসছেন কেন? এখন তো আপনার টাকা হয়নি। আসলে ওই গঙ্গা চুক্তি ফুক্তি কোনো ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে ডক্টর ইউনূস একটা ফিলার পাঠিয়েছেন বাংলাদেশের সরকারের হয়ে, একটা ফিলার পাঠিয়েছেন ভারত সরকারের কাছে যে ইউনূসের সঙ্গে একটা বৈঠক করা হোক এবং বৈঠকে সমস্ত সমাধান করে দিয়ে ইউনূসকে একটা ছাড়পত্র দেওয়া হোক। ডক্টর ইউনূস এখান থেকে পদত্যাগ করে উনি চলে যাবেন। পদত্যাগ করা ছাড়া ওনার কোনো গতি নেই এখনো পর্যন্ত যা খবর আছে আমার কাছে, কিন্তু তাতে কিন্তু এরকম কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। ফলে উনি যে ফিলারটা পাঠিয়েছেন সেই ফিলারটা কিন্তু আদৌ গিয়ে পৌঁছাবে না। এখন আপনার শেখ হাসিনা তার সম্পর্কে অনেক বড় বড় কথা বলেছিলেন। শেখ হাসিনা সমস্ত বেছে দিয়েছেন ভারতবর্ষের কাছে। এখন আপনাদের চীন, পাকিস্তান, রাশিয়া, তুর্কি সব কোথায় গেল? কোথায় গেল? শেখ হাসিনা দুর্নীতি করেছেন? দুর্নীতি তো উনি করেননি। করলে কি 8 মাস 7-8 মাসে তো আপনারা বের করে ফেলতেন একেবারে। তাকে শুলে চলানোর জন্য সব রেডি করে রেখে দিয়েছেন, তো দুর্নীতি একটা বার করতে পারেননি। অথচ দুর্নীতি করেছেন কে? এই 7 মাসের মধ্যে দুর্নীতি আপনি করেছেন 666 কোটি টাকা আপনি নিজের বুক করে দিয়েছেন, নিজের ক্ষমতায় বসে। আচ্ছা, দ্বিতীয় হচ্ছে 5 বছরের জন্য সমস্ত করমুক্ত করে দিয়েছেন। আপনার ব্যাংকের গ্রামীণ ব্যাংকের করমুক্ত করে দিয়েছেন। আর সাধারণ মানুষকে বলছেন তোমরা কর দাও। বাহারি দুনিয়া। আপনার যে উপদেষ্টা মন্ডলী
আপনাদেরই সোশ্যাল মিডিয়ায় সমস্ত লিক হয়ে গিয়েছে, তারা কত বিটকয়েন কিনেছে, কত কোটি কোটি টাকার বিটকয়েন কিনেছে। তাহলে চোরটা কি হলো? 16 বছর ক্ষমতায় থেকে তার বিরুদ্ধে তো একটা প্রমাণ জোগাড় করতে পারলেন না। হ্যাঁ, তার অনেক দোষ রয়েছে, তার মন্ত্রী শান্তিরা সমস্ত 2 নম্বরই করেছে, কিন্তু শেখ হাসিনার বিরুদ্ধে কি হয়েছে? তার বিরুদ্ধে একটা দুর্নীতি দেখাতে পারলেন না কেন? জবাব দিন, আপনাকেই জবাব দিতে হবে। ভালো ভালো কচি কচি মুখ করে আর হাসি হাসি মুখ করে কাছু মাছু মুখ করে আপনার কোনো ফল নেই। আপনার সব রাস্তা বন্ধ, আর ভারতবর্ষ সব রাস্তা বন্ধ করে দিয়েছে। এই যে ডোনাল্ড ট্রাম্প, উনি বিভিন্ন কাজে, এখন বিশ্বে বিভিন্ন রকম পট পরিবর্তন হচ্ছে, ওই সমস্ত কাজে উনি ব্যস্ত রয়েছেন। সেই ব্যস্ততার মাঝখানে উনি ভারতবর্ষে আসবেন। ভারতবর্ষে আসার আগে যা সমস্ত কাজকর্ম করার, এগুলো সমস্ত ভারত করে রেখে দেবে, মানে শেখ হাসিনাকে দেশে ফেরানোর ব্যাপারে। কিছু কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো শেখ হাসিনার সঙ্গে বসে ভারত মিউচুয়ালি মেটানোর চেষ্টা করছে। সেই সমস্যাগুলো মিটে গেলে অনেক তাড়াতাড়ি হয়ে যেত, কিন্তু শেখ হাসিনা একটু একরোকা আছেন মহিলা, তিনি কথা শুনতে চান না, ফলে একটুখানি দেরি দেরি হচ্ছে। কিন্তু ভারত কিন্তু মার্চ মাসের মধ্যে এই সমস্যার সমাধান করবে। হয়তো এমন হতে পারে যে ট্রাম্প বলতে পারেন, ঠিক আছে আমি গিয়ে কথা বলবো, আমি কিন্তু কনফার্ম না, এটা বাজারে রটে বেড়াচ্ছে। ট্রাম্প হয়তো বলতে পারেন আমি গিয়ে কথা বলবো, তারপরেতে আপনি পাঠান। বা ট্রাম্প হয়তো বলতে পারেন ঠিক আছে আপনি পাঠিয়ে দিন, তারপরেতে আমি ফোনে যোগাযোগ করুন। এমন অনেক কিছু হতে পারে। ট্রাম্প আসার আগে পরে অনেক কিছু হতে পারে, কিন্তু কি হবে না হবে আমি এখনই আগ বাড়িয়ে কোনো মন্তব্য করতে যাব না। তবে ডক্টর ইউনূস, আপনার পালানোর সব রাস্তা বন্ধ। যে কোটার বিরোধিতা থেকে এত এত রক্ত, এত এত প্রাণ, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, সেখান থেকে সরকারের সরকার পতন এক দফা আন্দোলন, গণ অভ্যুত্থান, তারপরে আবারও সেই কোটা মহা সমারোহে ফিরে এসেছে। এখন সব জায়গাতেই কোটা পদ্ধতি, শুধু সব জায়গায় তো নয়, নতুন নতুন কোটা পদ্ধতি আসছে। এই পর্যন্ত কোথায় কোথায় কোটা বহাল করা হয়েছে সে বিষয়ে বলবো, তার আগে আপডেটটা একটু জানিয়ে রাখি। এখন মাধ্যমিক বিদ্যালয়তেও ভর্তির ক্ষেত্রে কোটা এসেছে নতুন করে। কেমন? হয়তো অনেকেই জেনেছেন, গত রোববার শিক্ষা মন্ত্রণালয়ের নতুন অফিস আদেশে বলা হয়েছে সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির আগের নীতিমালায় মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য 5% কোটা ছিল। এখন এই 5% মধ্যে জুলাই গণ আন্দোলনে যারা আহত এবং নিহত হয়েছেন বা শহীদ হয়েছেন তাদের পরিবারের সদস্যরাও যুক্ত হবেন। অর্থাৎ এখন এককভাবে আর মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা খাই দায় করতে পারবে না। এই খাই দায়ের অংশীদার হবে জুলাই আন্দোলনে আহত এবং নিহতদের পরিবারের সদস্যরা। ভালো কথা। অর্থাৎ মুক্তিযুদ্ধ কোটা আউট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এমনিতেই সরকারি চাকরিতে সেগুলো তো একেবারে হয়ে গেছে, আর জুলাই কোটা ইন করছে। এবং এর মূলত দুটি উদ্দেশ্য। একটি হচ্ছে এই আন্দোলনের সঙ্গে যারা জড়িত তাদের বিশেষ বিশেষ সহযোগিতা দেওয়া, বিশেষ বিশেষ পুরস্কারে ভূষিত করা, তাতে কোনো আমাদের আপত্তি নেই। তার চেয়ে বড় ভয়ঙ্কর হচ্ছে মুক্তিযোদ্ধা সংক্রান্ত যা কিছু আছে, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে এইগুলোকে সবকিছুকে ঢুকিয়ে এই গৌরবগুলো আরো সমুজ্জ্বল করে মুক্তিযুদ্ধের ইতিহাসকে ম্লান করা। এটাই তো স্পষ্ট বিষয় হচ্ছে যে এই 6.5 মাসের মধ্যে কোথায় কোথায় কোটা পদ্ধতি নতুন করে ফিরে এসেছে অথবা নতুন সংযোজিত হয়েছে আপনারা অনেকেই জানেন। তারপরে যদি হিসাবগুলো একটু দিই, এখনো পর্যন্ত যতটুকু আমি জানি তা হচ্ছে, প্রথমেই আমরা জানি যে যখন অন্তর্বর্তী সরকার গঠিত হলো তার উপদেষ্টা পরিষদে কোটার ভিত্তিতে ছাত্র প্রতিনিধি হিসেবে 3 জনকে অন্তর্ভুক্ত করা হলো। একজন পদত্যাগ করেছেন বিশেষ কারণে, বিশেষ কৌশলের অংশ হিসেবে নাহিদ ইসলাম নতুন দলের আহ্বায়কের পদে গেছেন। এরপরে যে কমিশনগুলো গঠিত হলো সরকারের, যে নানান বিষয়ের সংস্কার বিষয়ক কমিশন, অর্থাৎ সংবিধান সংস্কার কমিশন কিংবা নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, এরকম যে কমিশনগুলো হয়েছে তার সব জায়গাতেই ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে কোটার ভিত্তিতে 1 জন করে সদস্য নিয়োগ দেওয়া হলো।
এর সাথে গত 27 ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টা প্রেস সচিব মিস্টার শফিকুল আলম জানালেন, জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সক্ষম সদস্যরা সরকারি ও আধা সরকারি চাকরিতে অগ্রাধিকার পাবেন। এই অগ্রাধিকারের বিষয়টি তো ছিল মুক্তিযুদ্ধ বা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের ক্ষেত্রে, তাই নিয়েই তো এত তুলকালাম কাণ্ড ঘটে গেল, একটা অভ্যুত্থানের জন্ম হয়ে গেল। সেই জায়গায় আবার নতুন করে বলা হচ্ছে সরকারি এবং আধা সরকারি চাকরিতে জুলাই আন্দোলনের শহীদ এবং আহতদের পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন। এখন নিহতদের পরিবার বা সরকারের ভাষ্য অনুযায়ী শহীদদের পরিবার এককালীন 30 লাখ টাকা পাবেন, প্রতি মাসে 20,000 টাকা করে পাবেন, আর্থিক সহায়তা পান, সমস্যা নেই। আহতরাও পাবেন, তাদেরকে 3 ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে, এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি ক্যাটাগরি, সমস্যা নেই তো, তাতেও সমস্যা নেই। কিন্তু এই সব কিছু আবার কোথায় ঢুকানো হয়েছে? মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কেন? সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে দিলে কি হতো? কোনো সমস্যা ছিল না, দিতে হয়। এখানে জোর করে আমরা 71-এর উপরে জুলাই অভ্যুত্থানকে নিয়ে যাব, খুব সুকৌশলে সূক্ষ্মভাবে মেটিকুলাস প্ল্যানে 71কে প্ল্যান করা হবে। এই কথাগুলো বলে আসছি, কিন্তু শুনবে না তো, কেউ শোনার কেউ নেই, অথবা খুব আওয়াজ উচ্চারণের মতো কেউ নেই এখন এই মুহূর্তে বাংলাদেশে। এরপর আমরা কি দেখলাম, বা এর আগে স্বরাষ্ট্র উপদেষ্টা জেনারেল জাহাঙ্গীর সাহেব তিনি বললেন যে, তার কথাগুলো এরকম, জুলাই বিপ্লবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে যারা আহত হয়েছে তাদের কর্মসংস্থানের উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে পুলিশের বিভিন্ন ইউনিটে প্রথম পর্যায়ে 100 জনকে চাকরি দেওয়া হবে। বৈষম্য বিরোধী আন্দোলনে অংশ নেওয়া, বৈষম্য বিষয়টা বোঝা যাচ্ছে তো। এখন আর কেউ কোটার বিরুদ্ধে আওয়াজ তুলবে না, এখন আর কোটার বিরুদ্ধে কেউ সংগ্রাম করবে না, বিপ্লব করবে না, নিশ্চিতভাবে আমরা জানি। মানুষ প্রতিবাদ মুখর হয়ে উঠছে, ভিতরে ভিতরে বিক্ষোভগুলো জ্বলছে, যেরকম ভাবে বিক্ষোভের দানা বেঁধেছিল শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে। এই বিক্ষোভগুলো কিন্তু এমনিতে দমে যাবে না, এইগুলো কিন্তু তুষে আগুনের মতন ভিতরে ভিতরে জ্বলছে, এটা আমরা সবাই বুঝতে পারছি না। এবং প্রতিবাদের প্রথম উচ্চারণ আমরা দেখলাম, কেউ কেউ বিক্ষুব্ধ হয়ে বলেছেন, এখন এসে গত মঙ্গলবার বা সোমবার গণ অধিকার পরিষদের ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ তারা একটা প্রেস কনফারেন্স করেছে, যখন মাধ্যমিক বিদ্যালয়ে কোটা পদ্ধতিতে জুলাই আন্দোলনে যারা নিহত শহীদ হয়েছেন বা আহত হয়েছেন তাদের পরিবারের সদস্যদের সুবিধার ক্ষেত্রে যে বিষয়টা উল্লেখ করা হলো, সেখানে ছাত্র অধিকার পরিষদ বলছে সংবাদ সম্মেলন করে, অন্তর্বর্তী সরকারের নানামুখী ব্যর্থতা থাকতেই সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির জন্য 5% কোটার ব্যবস্থা বা এটির অবতারণা করা হয়েছে। তারা বলছে সংবাদ সম্মেলনে, বর্তমান পরিস্থিতিতে মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ করতে না পারা, জুলাই অভ্যুত্থানের শহীদদের তালিকা প্রকাশ করতে না পারা ও আহতদের চিকিৎসা নিশ্চিত করতে না পারা সহ অনেক ব্যর্থতা রয়েছে অন্তর্বর্তী সরকার, এবং এগুলোই আড়াল করতে নতুন নতুন এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে। না, আমি এটির সঙ্গে একমত নই। শুধুমাত্র এই ব্যর্থতাগুলো আড়াল করতেই এই ব্যবস্থাগুলো নেওয়া হচ্ছে না, এটা খুব সুকৌশলে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে এর আগেও বলেছি, এবং সরকার টিকে আছে এই আবেগকে পুঁজি করে, যেমন আওয়ামী লীগ ব্যবসা করেছিল মুক্তিযুদ্ধের চেতনাকে ঘিরে। মুক্তিযুদ্ধটাও তো অনেক বড় একটি বিষয়, নিঃসন্দেহে। জুলাই অভ্যুত্থানকে আমরা ছোট করতে চাই না, কিন্তু তাই বলে মুক্তিযুদ্ধের সঙ্গে জুলাই অভ্যুত্থানকে তুলনা করা এটা ধৃষ্টতা। যাই হোক, আওয়ামী লীগ ব্যবসা করেছিল, পুঁজি করেছিল মুক্তিযুদ্ধকে। এই সরকারও এখন এই জুলাই অভ্যুত্থানকে ব্যবসার পুঁজি করে অথবা সরকারের টিকে থাকতে এই আবেগকে তারা পুঁজি করছে ছাত্রদেরকে হাতে রাখতে। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও পড়াটা মনোযোগ সহকারে দেখেছেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা থাকাকালীন আজকে সারা বাংলাদেশে যেসব চাঞ্চল্যের ঘটনা ঘটেছে, তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখিয়েছি, তাও বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন। আজ এ পর্যন্ত দেখা হচ্ছে অন্য আরেকটি ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।